ক্ষমা করো বাবা, কারণ এতদিন যে মেয়েটাকে আমি ভালোবেসে এসেছি তার সঙ্গে আমি কিছুতেই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাহলে আমিও তোমাকে ত্যায্যপুত্র করে আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। বাবা, সামান্য সম্পত্তির লোভে আমি কিছুতেই আমার সত্য থেকে সরে দাঁড়াতে পারবো না। এগিয়ে যাও, এই মুহূর্তে মজুমদার মেনশন ছেড়ে বেরিয়ে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই। বাবা, কি বললে, কি বললে বাবা? তুমি আমার মুখ দেখতে চাও না? বেশ, আমি চলে যাচ্ছি। আমি এক্ষুনি এই মজুমদার মেনশন ছেড়ে চলে যাচ্ছি। তুমি যাওয়ার আগে একটা কথা মনে করিয়ে দিয়ে যাচ্ছি, কথা দিয়ে কথা রাখা যদি সোমেশ্বর মজুমদারের আদর্শ হয়, তাহলে তার ছেলে হয়ে সেই আদর্শ মেনে চলা আমার কোনো পাপ নেই বাবা, কোনো অন্যায় নয়, কোনো অন্যায় নয়। কি মনে করেছো তুমি এত সহজে বাপ ছেলের সম্পর্ককে অস্বীকার করে চলে যাবে? তুমি তো আমায় চলে যেতে বলেছিলে বাবা। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। শোনো, আগামীকাল তুমি তোমার সেই অভিনেত্রীকে আমার কাছে নিয়ে আসবে। ওর সঙ্গে কথা বলে যদি বুঝি যে মানুষ চিনতে তুমি ভুল করনি, তাহলে আমি নিজেই তাকে মজুমদার মেনশনের বউ করে এ বাড়িতে বরণ করে নিয়ে আসবো। বাবা, আমি তোমার কোনো স্বাদ আমি জীবনে অপূর্ণ রাখিনি সাজন। তাই তোমার সুখের জন্য আমার উঁচু মাথাটা নিচু হয়ে গেলেও ওই সত্য হাবিলদারের হাত ধরে ক্ষমা চেয়ে নিয়ে এ বিয়ে আমি ভেঙে দিয়ে আসবো। বাবা, বাবা, আমি আমি তোমাকে ভুল বুঝেছিলাম বাবা, তুমি আমাকে ক্ষমা করো। আমি কালই মহুয়াকে তোমার কাছে নিয়ে আসবো। আমি জানি মহুয়াকে দেখলে তোমরা কেউ অপছন্দ করতে পারবে না, কিছুতেই না। কিন্তু আজকে রাত অপেক্ষা করো বাবা, কাল সকাল পর্যন্ত। হ্যাঁ, কাল সকাল পর্যন্ত আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকবো, কারণ কাল সকাল থেকে সত্য হয়তো বিয়ের আয়োজন শুরু করে দেবেন। আর সেটা বন্ধ করতে হলে আমাকে কালই ওকে সবকিছু জানিয়ে দিতে হবে। তাই আগামীকাল পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। বাবু, এই ঝুড়িটা আমি কি করবো? আমার মাথায় রাখবে। হ্যাঁ হ্যাঁ, Idiot! তাই কখনো হয়? আপনি হচ্ছেন মালিক আর আমি চাকর, তাই ঝুড়িটা আমার মাথায় থাক। ঠাকুরজি, শিগগির এদিকে আয় রে, শিগগির এদিকে আয়। বৌদি, হইচে করে বাড়ি মাঠে আনন্দে নাচছো যে? দারুণ খবর আছে কি? শুনলে তুইও নাচতে শুরু করবি? তোর দাদা কলকাতা থেকে বাড়ি ফিরে এসেছে। দাদা বাড়ি ফিরলে বিরোহিনী বৌদির মুখে হাসি তো ফুটতে পারে, তাতে আমাকে নাচতে পারে কেন? কলকাতা থেকে তোর দাদা কি খবর নিয়ে এসেছে জানিস? আমার জানার কোনো দরকার নেই। ঠিক তো, তাহলে আমি আর একটা কথা বলবো। আশ্চর্য, নিজেই দিয়ে গেলে নিজে এখন বলছো বলবে না? বলতে পারি, আমাকে কি দিবি বল? এসে ভূতের কথা শুনতে আমার ভয় গেছে। বেশ, তাহলে আমি যাই। তোমার সঙ্গে আমি কথা বলবো না। আরে ও বাবা, আবার আরে কেন? কিছু না বলে চলে যাচ্ছ যে? তাই বলো, সোনামণির সোনা নিচ্ছে 16 আনা, তবু ঢং কত। তোর দাদা তোর বিয়ে পাকা করে এসেছে, বিরাট বাড়ি গাড়ি, একবারে হই হই ব্যাপার। সে তো বাসি খবর, আসল কথা বলো। আসল কথা, আসল কথা আবার কি? জানো না যেন লেখা, তবু আমার মুখ থেকে না শুনে মজা পাচ্ছ না, তাই না? আচ্ছা বৌদি, বড়টা তোমাদের জামাইকে ডেকেছে? হ্যাঁ রে হ্যাঁ, দেখেছি। তবে ছেলে সামান্য একটু খুঁত আছে, ওটা টাকায় ঢেকে যাবে। খুঁত? কি খুঁত? ছেলে সামান্য একটু টেরা। হ্যাঁ রে, লম্বা একটু খাটো, মাত্র ওই কান পর্যন্ত হবে। সে তো একেবারে বেটে বামুন। তা হোক তা হোক, ছেলেরা হলো সোনার আংটি, একটু বাঁকাটা না হলে দামই কমবে না। বৌদি, আমি ওখানে বিয়ে করবো না, কিছুতেই না। সে কি, কথাবার্তা সব পাকা হয়ে গেছে, এখন তো বিয়ে বন্ধ করা যাবে না। তাও তোমাকে এই বিয়ে বন্ধ করতেই হবে, নইলে দেখো আমি কিন্তু বিয়ের রাত্রে বাড়ি থেকে পালিয়ে যাবো। বাকি ঠাট্টাও বুঝিস না, ছেলে একেবারে সত্যিকারের হিরো। দাঁড়া, খুশি খবরটা আমি সবাইকে জানাই। মা, ও মা, ঠাকুরপো, ও ঠাকুরপো, শিগগির এদিকে এসো। কি হয়েছে বৌদি, কি হয়েছে? কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? বলো বৌমা, চুপ করে থেকো না, বলো কি হয়েছে? কি বলবো, আনন্দে আমি আর কথাই বলতে পারছি না। ও কলকাতা থেকে বাড়ি ফিরে এসেছে। সত্যি ফিরেছে? তা কি কথা হলো ওদের সঙ্গে? বলো বৌমা, চুপ করে থেকো না, বলো। ও কি বলবে মা? কথাটা তুমি আমার কাছ থেকে শোনো। সম্পূর্ণের বিয়ে আমি পাকা করে এসেছি। আগামী মাসে 5 তারিখে সম্পূর্ণের বিয়ে।
ওই যে সম্পূর্ণ অমর কুমড়া মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? শুনেছি তোমরা সবাই মিলে আমাকে তাড়ানোর আনন্দে নাচছো তাই না? আরে নাচের এখন কি দেখলি? আগে তোর বিয়েটা হোক, তারপর তোর বাসর ঘরে নেচে গিয়ে তোর বরকে একেবারে টেরা করে দেবো। ছোটটা কিছু বলবে না? নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। আমার মিষ্টি বোনের বিয়ের আনন্দে সকালের সঙ্গে কণ্ঠ মিলিয়ে নাচতে নাচতে বলবো। অসুস্থ শরীর নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ুন মা। শুয়ে পড়বো না বৌমা, কত কাজ, হাতে সময় একদম নেই। কত টাকা খরচ হবে, ওর থেকে যে টাকা আসবে সবাই মিলে তার একটা ব্যবস্থা করতে হবে। কিছু লাগবে না, কিছু লাগবে না। ওরা সম্পূর্ণকে শাখা সিঁদুরে মৌ করে নিয়ে যাবে বলেছে। ওরা বললেও আমাদের তো একটা কর্তব্য আছে। মেয়েকে তো খালি হাতে খালি গলায় বিয়ে পাঠাতে পারবো না, সামনে কিছু গয়না তো লাগবে। ঠিক আছে ঠিক আছে। এই সকাল সকাল, এই তুই তো কমার্সের ছাত্র, এই ভাই তুই একটা হিসাব করে বল না কত পড়বে। ঠিক আছে, আগে হেভি খরচটা ধরা যাক। আচ্ছা বৌদি, সোনা কত হলে রাখতে পারে? তা ধরো ছেলের আংটি, বোতাম, হার, সম্পূর্ণের জন্য 4 গোছা চুড়ি, 1 জোড়া বালা, কানে দুল, কঙ্কন, টিকলি, এসব মিলিয়ে 10-12 ভরি নিচে তো হবেই না। ও কুছ পরোয়া নেই, 10-12 বছর তো দেখ কত পড়বে। এখনকার বাজারে 10-12 ভরি সোনা নগদে কিনতে গেলে
প্রায় 5-6 লাখ। কি বলি ভাই? 5-6 লাখ। 500 লাখ? না 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 না, অত সোনা কেন তো, অত সোনা কেন তো? ও মা, ও মা বলো না, বাড়িতে কোনো পুরনো সোনা আছে? কোত্থেকে থাকবে বাবা? তোর বাবা মারা যাওয়ার পর বাড়ির পুরনো গয়না বিক্রি করে তো তোদের মানুষ করেছি। খালি বাঁচিয়ে রেখেছি আমার এই গলাটা। এই টাকায় 2 ভরির মতো হবে। তোমার কাছ থেকে তাহলে তুমি উড়ি পাওয়া গেল। সত্যকে একটু বুঝিয়ে বলো না, এটা আমি কি করে দিই? ছেলের মাকে তো আর খালি গলায় থাকতে নেই। মা, তুমি এখন ছেলের মা নও গো, তুমি এখন মেয়ের মা। না, 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 না। আমার দুটো উপযুক্ত ছেলে থাকতে থাকতে এ হাল আমি হাত ছাড়া করতে পারবো না। বুড়ো বয়সে তোরা যদি আমাকে না দেখিস, তখন এই হাত আর এই ঘরটা তো আমার শেষ পাপড়। মা, মা, আমি ভাই সকাল তোমাকে বুড়ো বয়সে দেখবো না, এ তুমি কি বলছো মা? থাক না, মারুতাটা মুড়ি চুরির দরকার। আমার যা গয়না আছে তাতে 7-8 ভরি হয়ে যাবে। কি বলে বড় বউ? 7-8 ভরি? তোমার কাছ থেকে 7-8 ভরি পাওয়া গেল। বাকি থাকলো 9-10 মানে 4 ভরি। এই 4 ভরি কত পড়বে? 2 লাখ, তৈরি খরচ 65, তারপর বর্ষাত, বেনারসি, সুটকেস, নমস্কারি, জামাই ঘড়ি এইসব মিলে আরো 50,000। তাহলে কত দাঁড়ালো? 3,15,000। আরো আছে বরযাত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে নেমন্তন্ন করে না খাওয়ালে তো আমার ইজ্জতই থাকবে না। হাজার কম আমার একটা মাত্র মেয়ের বিয়ে। আমার অফিসের 50 জনকে বলতে হবে। তারপর বউ ভাত, সেই সঙ্গে প্যান্ডেল, মাইক, এসব মিলিয়ে অত হিসাবের কাজকাজি করে কোনো লাভ নেই। নম নম করে কাজটা করতে গেলেও প্রায় 5 লক্ষ টাকা লাগবে। কি বললে মা? 5 লক্ষ টাকা? শুনে তো আমার মাথাটা কেমন কেমন করছে। ভাই ভাই বল না রে ভাই, ওদিকে কি হবে তুই একটু বল না। দাদা, গত মাসে আমি একটা কালার টিভি কিনেছি, এবছর একটা বাইক বুক করেছি। আমার হাতটা খুব টান যাচ্ছে, আমি কিন্তু খুব বেশি দিতে পারবো না। ভাই ভাই তবু বল তুই কত দিতে পারবি? এই সব মিলে ধরো 50,000। 5 লাখের মধ্যে মাত্র 50,000? বাকি টাকা ওই একা কোথা থেকে জোগাড় করবি? দাদা কেন জোগাড় করবে? তোমাকেও কিছু দায়িত্ব নিতে হবে। আমি কি দায়িত্ব নেব ভাই? ইচ্ছে থাকলে দায়িত্ব নিতে কোনো অসুবিধা নেই, কারণ তুমি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে। ভাগিদার ভাইও নেই আর বোনও নেই। তাই আমাদের এই দুঃসময়ে যদি তুমি তোমার বাবার কাছ থেকে কিছু টাকা মা, সে ক্ষমতা মানে নেই মা। কারণ আমার বিয়ের সময় গরিব ব্রাহ্মণ বাবা তার যথা সামর্থ্য জমি পুকুর বিক্রি করে আমাকে গয়না গাঁঠি দিয়ে সাজিয়ে বাকি অগ্রিম 50,000 টাকা বউ ভাতের খরচ হিসেবে আপনার হাতে তুলে দিয়ে বাবার সর্বশান্ত পথের বিকেলে সম্বলপুর বাস্তু বাড়ি রাধাকৃষ্ণের মন্দিরে পুজো করে সামান্য কিছু রোজগারে অসুস্থ মায়ের ওষুধপত্র সংসারের সাতবার জোগাড় করতে আমার দরিদ্র বাবার নুন আনতে পান্তা করল। সেই অসহায় বাবার সামনে আমি কেমন করে হাত পেতে দাঁড়াবো বাবা? ওসব আশার গল্প শোনার সময় আমার হাতে নাই মা। ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি কিন্তু 50,000 একটা টাকাও বেশি দিতে পারবো না। এই সাপ কথাটা আমি বলে দিয়ে গেলাম। সকাল ভাই আমার রাখুন চলে যাবে না ভাই। 5,50,000। মা তুমি বলো না কোথেকে কি হবে, তুমি বলো না। তোকেই তো সব ব্যবস্থা করতে হবে বাবা। তুই সংসারের বড় ছেলে, বাপের অমর্ত্য মানে সব দায় দায়িত্ব তো তোর। তাছাড়া ডাক্তার যা বলেছে, বৌমা তো আর কোনোদিন মা হতে পারবে না। তাই তোর ছেলে মেয়ে মানুষ করার কোনো চিন্তা নেই। সকাল বিয়ে করবে, তার তো একটা ভবিষ্যৎ আছে। ওকে বেশি চাপ দিয়ে কি লাভ বল? তুই বরং তোর কাবিনের ফান্ড থেকে কিছু টাকা। কোথা থেকে তুলবি মা? অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে তো দোতলার ঘরটা হয়েছে, ওখানে আর একটা টাকাও নেই। তুই থামো বৌমা, আমাদের মা ছেলে কথা মাঝখানে তুমি কথা বলছো কেন? দেখ সত্য, তুই সংসারের মাথা। তুই যদি আর বট গাছের মতো সোজা হয়ে না দাঁড়াস, তোর মায়ের শেষ কাজটা উঠতে দিতে না পারিস, তাহলে আমি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী করবো। বাপ মায়ের বড় ভরসা তার বড় ছেলে। সে যদি তার মায়ের চোখের জল মুছে দিতে না পারি, তাহলে সে মায়ের
পালিয়ে দিয়ে গেল। আর সাপনা মা গুরুজন, মায়ের সম্পর্কে অমর কথা বলতে নেই রে। বলতে হবে না, বলতে হবে। এ বিয়ে হবে না দাদা, এ বিয়ে হতে পারে না। না এ বিয়ে হবে, এমন ছেলে আমি হাত ছাড়া করতে দেবো না। বৌদি, এত টাকা আসবে কোথা থেকে? আসবে রে বোন, আসবে। যা হোক একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। না, হবে না। তুমি কি পাগলের মতো কথা বলছো? ওরে বোন, আমি তো এই মুহূর্তে পাগলের মতো কথা বলি রে। আর আজ এত বড় আনন্দের দিনে একটুখানি পাগলামি করবো না, তাই কখনো হয়? আমি মাঝে মাঝে ভাবি, ভগবান তোমাকে কি দিয়ে তৈরি করেছিলেন? কেন রে? আর পাঁচটা মানুষকে কেমন ভাবে তৈরি করেছিলেন? না, সব মাটি দিয়ে প্রতিমা করা যায় না। পুকুরের পচা পান দিয়ে পিশাচ তৈরি হয়। কিন্তু গঙ্গা মাটি ছাড়া তোমার মতো মানুষের মুক্তি করা যায় না দাদা, কিছুতেই না। হ্যাঁ গো, সবার সাথে যাই বলি না কেন, কোথা থেকে কি হবে বলো তো? হবে বড় বউ, হবে। যা হোক কিছু একটা ব্যবস্থা হবে। ওই যে বলে না, ভাগ্যবানের বোঝা ভগবান বল। বুঝি ভাগ্যবান? ভাগ্যবান নই এমন সকালের মতো ভাই, সম্পূর্ণার মতো একটা মিষ্টি বোন, এমন ছেলে অন্তঃপ্রাণ মা। আর তোমার মতো বউ আমার চেয়ে বড় ভাগ্যবান আর কি আছে বড় বউ? তা হয়তো ঠিক, কিন্তু আমি তার ভাগ্যবতী নই। কেন নও? কেন নও? ভাগ্যবান যার প্রতি সেই তো ভাগ্যবতী। এই বড় বউ শোনো, আমি কিন্তু কালই ধানবাদ রওনা হচ্ছি। ধানবাদ মানে তোমাদের দেশের বাড়িতে? কেন? এই আমাদের বাবা ওখান থেকে চলে আসার সময় বাবার পৈতৃক সম্পত্তি তো কিছু সঙ্গে করে নিয়ে আসেননি, তাই কাকাদের কাছে গিয়ে বলে দেখবো বাবার পৈতৃক সম্পত্তি বাবদ ওরা যদি আমাকে কিছু টাকা দেন। হ্যাঁ হ্যাঁ, তা যাও। এখন এখন তোমাদের কন্যা নাই, এখন তোমাদের সব জায়গাতেই হাত পাচ্ছে। আমি জানতাম তুমি আমাকে বাধা দেবে না, তাই যে কলকাতা থেকে ফেরার পথে আমি ধানবাদের টিকিটটা কেটে নিয়ে এসেছি। আগামীকাল বেলা 2টোর সময় ট্রেন। বৃহস্পতিবারের বারবেলায় তুমি যাবে? শুভ কাজে কোনো বারবেলা নেই বড় বউ। তাছাড়া তোমার স্মৃতির সিজু আমাকে সব আপদ বিপদ থেকে বাঁচাবে। তাছাড়া ওই মন্ত্রটা ভুলো না, কি মন্ত্র? ভাগ্যবান যার প্রতি সেই তো ভাগ্যবতী। দাদা, তোর আবার কি হলো রে ঠাকুরজি? কিছুতেই না। একটা নিরীহ মানুষকে সবাই মিলে পিষে মারছে। ওরে বোন, এই দুনিয়ায় কেউ কাউকে মারতে পারে না রে। উপরওয়ালা যার কপালে যা লিখে রেখেছে ওর বেশি আর কি কেউ কিছু করতে পারেন না। দাদা, বৌদের সব গয়না কেড়ে নিয়ে তোমার শেষ সঞ্চয় চুষে নিয়ে আমি কি কোনোদিন সুখী হতে পারবো? নিশ্চয়ই পারবে রে। আমি আমি তার কোনোদিন মা হতে পারবো না। তাহলে আমাদের এত টাকা গয়না কোন কাজে লাগবে বল? তার চেয়ে যদি তোর মুখে, মায়ের মুখে, এর সংসারে সকলের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে হয়তো আমাদের ভেতরের কান্নাটাকে আমরা কিছুটা হলেও বলে থাকতে পারবো। ওরে বোন, এই সংসার আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে তার বিনিময়ে আমাদের প্রাণ ভরে হাসার সুযোগ দিন। তোকে খুশি করে আমরা প্রাণ বলতে আসতে চাই। অনেকদিন পরে আর সারাদিন বেশ হইচই করে কাটলো, তাই না? হ্যাঁ, এখন তো মৌমার কোনো পাত্তাই পাওয়া যায় না, সব সময় ব্যস্ত। মনে হয় সিনেমার তারকা যেন ওই দূর আকাশের তারা। কি করবো বলো, একসঙ্গে 3টে ছবিতে কাজ পেয়েছি। মনে হচ্ছে আস্তে আস্তে আমার কপালটা খুলছে। পুরোপুরি খোলাখুলিটাই তো আমি ভালোবাসি। তোমার কপাল খুলছে আর সেই সঙ্গে আমারও কপাল পড়েছে। ও মা, তোমার কপাল পড়ছে কেন? পড়বে না? এরপর আরো তোমার নামটা খোলে আমার কথা কি আর তোমার মনে থাকবে? না ঠিক বল, আমার উপর তোর এইটুকু ভরসা নেই? কি করে থাকবে? এমনিতেই তো আমি ল্যাং খাচ্ছি। তাই নাকি? তোমাকে আমার কে লাইন মারছে? কেন যে মারা? আমাদের ছবির প্রডিউসার সজল কুমার। সজল, তুমি একেবারে ছেলে মানুষ। সজলে কি
ক্ষমতা আমার ডার্লিং এই মলয় চৌধুরীকে ল্যাং মারে? মহুয়া, আমি শুধু দিন রাত তোমার কথাই ভাবছি, অথচ তুমি। আচ্ছা মহুয়া, তোমার মনে কি একটু মায়া দয়া নেই? মায়া দয়া একটা কথা মনে রেখো, এই রূপ যৌবন তোমার সারা জীবন থাকবে না। তখন তুমি কি করবে? কেন সিনেমায় অভিনয় করা ছেড়ে দিয়ে রেডিও নাটক করবে? রেডিওর নায়িকাকে তো কেউ আর চোখে দেখতে পায় না, সে শুধু কানে শোনার নায়িকা হবে। আরে বলেছেন না আপনার এই বুড়ো বসে পরামর্শটা না আমার মনে থাকবে। এটা ঠাট্টার সময় নয় মহুয়া, চলো আমরা দুজনে বিয়েটা সেরেই ফেলি। তোমরা বাঙালি ছেলে না, প্রেমের ফুল ফুটতে না ফুটতে তাকে নিজের মালা গাঁথতে শুরু করো। বিয়ের পরে কিছু প্রেমের পূর্ণতা প্রকাশ পায় মহুয়া। না, বিয়ে মানে হাতে পোষা, যেটুকু শ্বাস দুদিনেই শেষ, পরে থাকে শুধু খোসা। তাই কি হয়, বিয়ে হচ্ছে প্রেমের সমাধি মন্দির। প্রেমের আসল মজা তো বিয়ের আগে। চিন্তা যতই পারো সেই মজাটা লুটে নাও। মহুয়া, এক নজরে না দেখিলে বন্ধ দুনিয়া পাশে তোমায় আমায় বন্ধ দাম চলুন যায় ও বন্ধু তুমি এটা না বুঝি যায় এক নজরে না দেখিলে বন্ধ দুনিয়া পাশে তোমায় আমায় বন্ধ দাম চলুন যায় ও বন্ধু তুমি বন্ধু তুমি ছি 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 ছি, বাংলা ছবির নায়িকার মুখে কি এইসব ভৌতিক নাচ গান মানায়? ভৌতিক নাচ গান কিন্তু মলয় আজকালকার আধুনিক ছেলেমেয়েরা তো এইসবই চাইছে। হ্যাঁ, একদম আধুনিক ছেলে মেয়েদের জামা কাপড়ের ভেতরে কয়েক হাজার লাল পিঁপড়ে ছেড়ে দিতে হবে। সেই পিঁপড়েগুলো যখন ওই ছেলে মেয়েদের টুদি পয়েন্ট জায়গায় জায়গায় কামড় দেবে, তখন তারা পাগলের মতো হাত পা ছুটে আসবে, আর সেটাই হবে আধুনিক সিনেমার নাচ গান। ওসব হিন্দি ছবিতে চলে, আমাদের বাংলা ছবির নায়িকারা এখনো ঘটি ঘটি চোখের জল ফেলে বাঁশবাগানের নিচে বিরহের গান গাইতে দেখলে দর্শকরা খুশি হয়। একদম খাঁটি কথা বলেছে বলো, আমাদের বাঙালির ধাত্রে এরকম, ওরা বলিউডের নায়িকাদের উলঙ্গ নাচ দেখলে সিটি মারে, কিন্তু বাংলা সিনেমার নায়িকাদের নাচ দেখলে ওরা অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। ও সদন, আমি তোমার উপর ভীষণ রেগে আছি। তুমি কতদিন পরে রে বলো তো? কেন, পরশুদিন তো এসেছিলাম। তাতে কি হয়েছে? তারপর তো আধুনিকতা পার হয়ে গেছে। হ্যাঁ, কোনো কোনো দিন এক এক ঘন্টাকে লম্বা এক একটা দিনের মতো মনে হয়। সুতরাং মলয়, চলো আমরা কেটে পড়ি। কেটে পড়বো, কিন্তু কিন্তু বৌমার সঙ্গে যে আমার কিছু কথা ছিল। আমি পরে বলিস, আজ মঙ্গল পত্রিকাতে একটা ইন্টারভিউ বেরিয়েছে, সেই পত্রিকাটা কিনে নির্জনে বসে না হয় তার ছবির সঙ্গে কথা বলিস। ও মা, আমার ছবি বেরিয়েছে নাকি? মলয়, আমার জন্য পেপার কিনে আনো না মলয় প্লিজ। আছে, দেখি ওই খবরের কাগজের ছবিতে তোমার অচেনা চেহারাটা আমি চিনতে পারি কি না। ব্যাস, সবাই চলে গেছে, আর কেউ নেই। এবার তোমরা দুজন মিলে একটু মনের কথা বলো। সবাই চলে গেছে। হ্যাঁ,
ধারে কাছে তোর কাউকে দেখছি না। আপনি ওকে নিজেকে বাদ দিয়ে ফেলেছেন নান্টুদা। আমি তো দুধ ভাত নান্টুদা ছোট বাচ্চা এবার আমি দোকানে আগুন দিলাম আর চোখে কিছু দেখতে পাবো না। আরে কানে আঙুল দিলে বুঝি চোখে দেখা যায় না? সরি সরি স্যার সরি, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তোমাদের প্রেমের ছবি সুপারি হোক এই আমি বলে যাচ্ছি। আর ঘরের বাইরে গিয়ে দরজা লাগিয়ে হাউসফুল বোর্ড টাঙিয়ে দিচ্ছি। নান্টুদা, না দিন দিন না দিন না দিন চলে ছোটা বাচ্চা জানতে না বাবা, এই ছবির জগতের লোকেদের মুখের কথাগুলো যেন ছবির অবাস্তব সংলাপ। আমি কিন্তু আজ বাস্তব সত্যি কথা বলার জন্য তোমার কাছে এসেছি মৌ। কাল সকালে পর তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। তোমাদের বাড়িতে কেন? বাবা তোমাকে দেখতে চাইছেন। বাবা হঠাৎ করে আমার বিয়ে ঠিক করেছেন, তাই তোমার আমার সম্পর্কের কথা বাবাকে খুলে বলতে হয়েছে। কিন্তু আমি তো যেতে পারবো না। যেতে পারবে না কেন? কাল সকালে ফ্লাইটে আমাকে মুম্বাই যেতে হচ্ছে। হিন্দি ছবিতে সাইন করছি, ফিরতে মাসখানেক দেরি হবে। মাসখানেক? অসম্ভব। বাবা কিছুতেই এতদিন অপেক্ষা করবে না, তাই মুম্বাই যাওয়া তুমি ক্যান্সেল করো। তা তো সম্ভব, আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি। আরে তাতে কি হয়েছে? আরে বাবা, আমাদের বিয়ের পরে তো তোমাকে অভিনয় ছাড়তে হবে। আর তাছাড়া আমার বাবা কিছুতেই তার ঘরের বউকে পরের সামনে নাচতে দেবেন না। কি বলছো গো? এই নায়িকা মৌমাকে মাথায় ঘোমটা দিয়ে ওই মজুমদার বাড়ির রান্নাঘরে পাটনা বাটতে হবে বুঝি? ঠাট্টা করো না মৌমা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। তাহলে বিয়ের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছ কেন? ঠিক আছে, মুম্বাই থেকে ঘুরে আসে এই ব্যাপারে কথা বলবো। তার মানে আমার যে মুম্বাইতে আরো তোমার কাছে বড় হলো। আমি আমার বাবাকে কথা দিয়ে এসেছি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো বলে। আমার বাবা আমার মুখের দিকে তাকিয়ে তার সমস্ত অহনিকাকে ছুড়ে ফেলে দিয়ে তোমার জন্য অপেক্ষা করছেন। আর আমার বাবার সেই অপেক্ষার কোনো দাম নেই তোমার কাছে। কি করবো বলো? অ্যাডভান্স নিয়েছি, যেতে আমাকে হবেই। তাহলে আজ এক্ষুনি আমার সঙ্গে চলো। আর সজল, এইভাবে হঠাৎ করে কিছু করা যায় না সজল। তুমি আমাকে ভাববার কয়েকটা দিন সময় দাও। সময় সময় কারোর জন্য থেমে থাকে না মহুয়া। তাই আজ আমার শেষ কথা তোমাকে আমি শুনিয়ে দিয়ে যাচ্ছি। কাল সকালের মধ্যে তুমি যদি আমাদের বাড়িতে আসতে না পারো, তাহলে আমাদের দুজনের পথ হবে সম্পূর্ণ আলাদা। আর সেই শেষ কথাটা শোনার জন্য তোমাকে আজ আমি এইটুকু সময় দিয়ে গেলাম। সময়। সজল, সেই শপথের মালা তুলে আমার গেছো যে ভুলে, সেই শপথের মালা তুলে আমার গেছো যে ভুলে, তোমারই শুধু দেবী বাড়ি বাড়ি আর শুধু আমার বাংলা হিন্দি সিনেমার ব্যস্ততম নায়িকা মহু আজ নিজেই সজল মজুমদারের পেছনে ছুটতে দেখছি। তুই বোকা, তুমি থাকতে আমি ওর পিছনে ছুটতে হবে। তাই না? হ্যাঁ গো, সজল ওনার আমাকে বিয়ে করে দিল কেঁপে উঠেছে। তাই তো তোমার আমার কথাটা ফাঁস করে দিয়েছি। আর সেই কথাটা শুনে সজল রেগে ডেকে বাস্তান করলো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আমি তো পেপারে এই না, না জুম না, লাইটটা মুখটা দেখা যায়। সেটার থেকে তোরটা বেশি। আমাকে তো চেনাই যাচ্ছে না। মাত্র 5 ছলের লেখা পুরো ইন্টারভিউটাই মাঠে মারা গেছে।
আজ খবরের কাগজের প্রথম পাতায় যে খবর বেরিয়েছে তার কাছে অন্য সব খবর। মাঠে মারা গেছে মহুয়া। প্রথম কথা কি খবর বেরিয়েছে? ধানবাদের কাছে কালুবাথানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, শতাধিক লোক নিহত, মৃতদের পরিবারের কিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা। কি মর্মান্তিক ঘটনা! না ঠাকুর না, আমি বিশ্বাস করি না। যত বড় দুর্ঘটনা ঘটুক না কেন, তোমার দাদার কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু মন্ত্রী, আমাদের দেশের বাড়িতে যেতে হলে ভোরটাকে ধানবাদ হয়ে যেতে হবে, আর অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই ধানবাদে। আমি সব জানি, তবু বলছি তোমরা শুনতে ভয় পাচ্ছ। ওর কোনো ক্ষতি হলে আমি ঠিক বুঝতে পারতাম। আশা করি তার বোনটা ভালোই আছে। কিন্তু এত বড় দুর্ঘটনা শোনার পর দুশ্চিন্তা না করে কি থাকা যায়? তোমরা যদি এত ভয় পাও তাহলে মায়ের অবস্থাটা কি হবে একবার ভাবো তো। এমনিতে চিন্তায় চিন্তায় কাল রাত থেকে প্রায় মা মুখে কিছু দেননি। সকাল থেকে একবার বিছানা ছেড়ে নামেননি। মা তো একটুতেই অস্থির হয়ে পড়েন। আমি তাই বলছি তো, ভগবান আমাকে দুহাত করে দিয়েছেন, তার আশীর্বাদে আমার মহাদেবের মতো স্বামী পেয়েছি। তাই ভগবান কখনো আমার এই সংসারের কোনো ক্ষতি হতে দেবেন না। কিন্তু দাদা ফেরার কথা ছিল আজ সকালে, অথচ সন্ধ্যে গড়িয়ে গেল, এখনো দাদা ফিরল না কেন? কি করে ফিরবে? অ্যাক্সিডেন্টের পর নিশ্চয়ই ট্রেন লাইন বন্ধ হয়ে গেছে। তাছাড়া ওখানে গেছে টাকার জন্য, সে ব্যাপারেও আটকে যেতে পারে। তোমরা কিচ্ছু ভেবো না, তোমরা শান্ত হয়ে একটু অপেক্ষা করো, দেখবে ও হাসতে হাসতে এসে হাজির হবে। বৌদি, পর্দার কোনো খবর পাওয়া গেল? চুপচাপ বাড়িতে বসে থাকলে কি কোনো খবর পাওয়া যাবে? তোমরা কেন চুপচাপ বসে আছো আমি বুঝতে পারছি না। এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কত লোক মারা গেছে, তবু তোমরা ব্যাপারটা গুরুত্ব বুঝতে পারছো না। আরে আমাকে দোষ দিচ্ছে কেন? বউ তো ভগবানের উপর ভরসা করেই বসে আছে। ভগবানের উপরে আমার সবচেয়ে বড় ভরসা। ভগবান সবাই ছিলেন বলেই তো আমি ওই মানুষটার হাত থেকে সিঁদুর নিয়েছি। রোজ মন্দিরে পায়ে চলবে, তবে আমি সিঁদুরের সিঁদুর তুলি। এই সিঁদুরে আমার স্বামীকে সব বিপদ থেকে বাঁচিয়ে রাখবে। আমি একবার চট্টগ্রাম থানা থেকে আসি, যদি কোনো মেসেজ এসে থাকে। না করবো, তোমাকে এখন থানায় যেতে হবে না, বিয়ের দিন এগিয়ে আসছে। তুমি বরং একবার হরিশ একটা বাড়ি থেকে ঘুরে এসো। বৌদি, আমি এ বিয়ে কিছুতেই করবো না। কেন রে মাকে? আমি যে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না বৌদি। মনে হচ্ছে আমার জন্য পর্দাকে ধানবাদে যেতে হয়েছিল। তোমাদের সব অশান্তির মূলে দাঁড়ে শুধু আমি আমি আর আমি। কিসের অশান্তি? কেন তোরা এত অবুঝ হচ্ছিস? একটা মানুষ বাইরে কাজে আটকে গেছে, আজকের বদলে হয়তো কাল ফিরে আসবে। এর মধ্যে তো কোনো অশান্তি থাকতে পারে না। তোরা বারবার এক কথা বলে কেন আমার মনটাকে দুর্বল করে দিচ্ছিস? সর্বনাশ, 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 একটু মায়ের ঘর থেকে রেডিও নিয়ে আয়। সম্পূর্ণতার কষ্ট করে আমার ঘরে যেতে হবে না। মায়ের মনের কষ্ট তোরা কি বুঝবি? তাই তো কষ্ট করে আমি রেডিওটা নিয়ে এসেছি। খোল তো রে মা, খবরটা একবার শুনি। আকাশবাণী খবর পড়ছি সতীনাথ মুখোপাধ্যায়। আজকের বিশেষ খবর হলো, পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনটি ঘন্টায় 90 কিলোমিটার বেগে ধানবাদের দিকে ছুটে আসছিল। ধানবাদের দুটো স্টেশন আগে কালুবাদন স্টেশনের মুখে ট্রেনটি প্রচন্ড গতিতে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে ধাক্কা মারে। জম্মু তাওয়াইয়ের ইঞ্জিন মালগাড়ির ওপরে উঠে যায়। পেছনে দুটো বগিও প্রচন্ড সংঘর্ষে তালগোল পাকানো অবস্থায় লাইন থেকে ছিটকে পড়ে। রেল কর্তৃপক্ষের মতে মৃতের সংখ্যা প্রায় 45। কেন্দ্রীয় রেলমন্ত্রী বিশেষ বিমানে ঘটনাস্থলে পৌঁছান এবং মন্ত্রী মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা করেছেন। আকাশবাণী থেকে প্রচারিত সংবাদ এখানেই শেষ হলো।
করে কাঁদছো কেন? কি করবো, তোরা তো সবাই হাত গুটিয়ে দাঁড়িয়ে আছিস, কেউ একবার খোঁজ পর্যন্ত করলি না। তুমি এই কথা বলছো কেন মা? আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু বৌদি তো নিষেধ করলো। বড় বৌমা মানা করলো আর অমনি চুপচাপ দাঁড়িয়ে থাকলো। ওর কি আর চাই আসে, কিন্তু তোর তো বড় ভাই, আমার তো ছেলে। বিপদে ধৈর্য হারাবেন না মা, আপনি চোখের জল ফেলেছে, ওর অকল্যাণ হবে। কল্যাণ অকল্যাণ আমাকে শিখিও না। মায়ের মনের কষ্ট তুমি কি বুঝবে? একটা ছেলে যদি পেটে ধরতে তাহলে বুঝতে পারতে মায়ের মন কেন কাঁদে। সন্তান নেই বলে তো স্বামী আমার একমাত্র অবলম্বন মা। আমার আশা, ভরসা, ভবিষ্যৎ সবই তো আপনি বলছেন। আজ তার ভালো মন্দ কিছু নেই, আমার চেয়ে আপনাদের কারো কিছু সফলতা হবে না। চুপ করো বৌদি, চুপ করো, আমার কথা বলো না। আমার মনে পড়ছে বড়টা আজই ফিরে আসবি। বড়টা লাগছে আমাদের চালিয়ে পুড়িয়ে মারবে। হঠাৎ ওই ধার বলে যাওয়ার দরকার কি ছিল? আমাদের সঙ্গে আলোচনা করে দুদিন পরেই তো যেতে পারতো। তুমি কেন ওকে বৃহস্পতিবার বারবেলা যেতে দিলে বড় বৌমা? বৌদির কি দোষ মা? বৌদি কি করে জানবে যে বৃহস্পতিবারে এমন দুর্ঘটনা ঘটবে? তুমি আমাকে একবার সেখানে নিয়ে চল। এভাবে ভেঙে পড়বেন না মা, আমার মন বলছে দুর্ঘটনার অনেক আগেই আপনার ছেলে ধানবাদে পৌঁছে গেছে। আমারও তাই মনে হচ্ছে। মানে এতদিন পর দাদা কাকাদের কাছে গেছে তো, 2-4 দিন হই হলো না করে কি আসছে ফেরে। আমার মনে বলছে বড়টা হয়তো পুকুরে মাছ ধরছে, নয়তো নদীতে নৌকো বাইছে। হয়েছে হয়েছে, অনেক রাত হয়েছে, এখন তোমরা এসো, কিছু খেয়ে নেবে চলো। তোমার এর মধ্যে রান্না করেছো বড় বৌমা, আমার তো ওসব কথা মনেই ছিল না। আমি কি বলতে পারি মা, যত বড় দুর্যোগ আসুক না কেন সংসার তো থেমে থাকবে না। আর একজনের জন্য আপনারা সবাই না খেয়ে বসে থাকবেন কেন? আমি তো আছি, আমি ওর জন্য অপেক্ষা করে বসে থাকবো। আসুন মা। সকাল বাবু বাড়িতে আছেন? সকাল বাবু, আসুন আসুন, আমি এক্ষুনি থানায় যাবো ভাবছিলাম। বড়টার কোনো সংবাদ পেলেন মেজো বাবু? হ্যাঁ, এই মাত্র ধানবাদ থেকে আমাদের কাছে একটা জিনিস এসেছে। দেখুন তো এটা চিনতে পারেন কি না? এটা তোমার স্বামী ঘড়ি, ও কেমন আছে, ও কোথায় আছে? আমাদের কাছে যা খবর এসেছে, সত্যবাবু শিয়ালদা থেকে আব্দুল এক্সপ্রেস ধরেছিলেন। হ্যাঁ, রিজার্ভেশনও পেয়েছিলেন। আচ্ছা, রিজার্ভেশন লিস্ট থেকে নাম ঠিকানা নিয়ে আমাদের থানাতে শেষ খবর এসেছে। কি খবর? চুপ করে থাকবে না, বলুন ও কেমন আছে, কোথায় আছে? গতকাল ট্রেন দুর্ঘটনায় সত্যবাবু মারা গেছেন। হতে পারে না, হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। কেন আমার সঙ্গে এইভাবে নিষ্ঠুর খেলা ফেললো? মহাদেবের হাত থেকে পড়া সিঁদুর ভগবান কেন অকালে কেড়ে নিল? আমার আলোর পৃথিবীতে পথ চলা কেন অন্ধকারে ডেকে গেল?